দেখুন, সবাই ধনী ঘরে জন্ম নেয় না, কিন্তু সবাই ধনী হতে চায়। ইনফ্যাক্ট আজ পর্যন্ত যারা ধনী হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই জিরো থেকে শুরু করে ধনী হয়েছে, যেমন বিল গেটস, স্টিভ জবস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস ইত্যাদি। তাই যদি আপনিও জিরো থেকে শুরু করে ধনী হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি ডক্টর জোসেফ মারফির লেখা হাউ টু অ্যাট্রাক্ট মানি বইটি থেকে টাকাকে কিভাবে নিজের দিকে আকর্ষণ করা যায় সেই নিয়ে ডিটেলসে কথা বলবো। কারণ এই বইটার মেন কনসেপ্টই হলো টাকাকে আকর্ষণ করা। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই বইটা থেকে আমার শেখা ফার্স্ট লেসনটি হলো বিং রিচ ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। এই বইটাতে অথর বলেন যে বেশি টাকা চাওয়া আমাদের মৌলিক অধিকার, কারণ একমাত্র টাকার দ্বারাই আমরা নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারি। আমরা এই দুনিয়াতে এসেছি একটা অ্যাবান্ডেন্ট লাইফ লিড করার জন্য। অ্যাবান্ডেন্ট লাইফ মানে হলো জীবনে খুশিতে থাকা, যেখানে আমাদের কোনো টেনশন বা হতাশা থাকবে না। আর এই রকম জীবন পাওয়ার জন্য অথর বলেন যে উপরওয়ালা আমাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেয়নি, আর সেটা হলো চিন্তাভাবনা করার ক্ষমতা। এই স্পেশাল পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা টাকা ইনকাম করার অনেক উপায় খুঁজে পেতে পারি। শুধু আমাদেরকে নিজের মাইন্ডকে খুলে রাখতে হবে, কারণ আপনি কত টাকা ইনকাম করবেন সেটা আপনার থটসের ওপর নির্ভর করে। কারণ টাকা আর থটসের কম্বিনেশনই বলে আপনি টাকাকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন কিনা। লেসন নাম্বার 2, টু টাইপস অফ মাইন্ড। সাধারণত আমাদের দু ধরনের মাইন্ড থাকে, কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। টাকাকে নিজের দিকে আকর্ষণ করতে গেলে এই দুটি মাইন্ডের সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। বাংলায় কনসিয়াস মাইন্ডকে চেতন মস্তিষ্ক এবং সাবকনসিয়াস মাইন্ডকে অবচেতন মস্তিষ্ক বলা হয়। তো প্রথমে কনসিয়াস মাইন্ডকে দেখা যাক। আমাদের প্রেজেন্ট অ্যাওয়ারনেস অ্যান্ড ইমিডিয়েট থট হলো কনসিয়াস মাইন্ড। এই কনসিয়াস মাইন্ডের দ্বারা আমরা যে কোনো ইনফরমেশনকে প্রসেস করে সেটাকে সাবকনসিয়াস মাইন্ডে স্টোর করি। দেখুন, যে কোনো কাজকে আমরা প্রথমে কনসিয়াসলি অর্থাৎ সজ্ঞানে করি, আর তারপর সেটা বারবার করতে করতে আস্তে আস্তে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়। তাই এই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা আমাদের পার্সোনাল স্টোর রুম বলতে পারি। তো এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। যখন আমরা বাইক চালানো শিখি তখন আমরা পিক আপ, ক্লাচ, ব্রেক অ্যান্ড গিয়ার এগুলিকে খুব সাবধানে ব্যবহার করি, আর এইভাবে ব্যবহার করতে করতে একসময় অভ্যাসে পরিণত হয়। তখন আমরা আর কোনো কিছুর দিকে ধ্যান না দিয়ে বাইক চালাতে পারি। তো এখান থেকে বোঝা যায় যে সাবকনসিয়াস মাইন্ড যে কোনো কাজকে অটোমেট করে দেয়। তাই ধনী হওয়ার জন্য আমাদেরকে এই সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করতে হবে, কারণ সাবকনসিয়াস মাইন্ড আমাদের চিন্তাভাবনা ও কাজের ওপর অজান্তে প্রচুর প্রভাব ফেলে। কারণ এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের বিলিফস, ইমোশনস, মেমোরিজ, হ্যাবিটস অ্যান্ড অটোমেটিক বিহেভিয়ার্স গুলিকে বছরের পর বছর ধরে নিজের মধ্যে স্টোর করতে থাকে। তাই তো আমরা সাঁতার কাটা, সাইকেল চালানো, বাইক চালানো ইত্যাদি আরো কত কি একবার শিখে গেলে সারা জীবন ভুলি না। তাই অথর আমাদেরকে নিজের টাকাকে আকর্ষণ করার জন্য নিজের কনসিয়াস মাইন্ডের দ্বারা সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করতে বলেছেন। লেসন নাম্বার 3, হোয়াই পিপল ডোন্ট হ্যাভ মানি। কেন লোকেদের কাছে টাকার এত অভাব? তো এটাকে বোঝাতে গিয়ে অথর বলেন যে বেশিরভাগ লোকের কাছে টাকা না থাকার একটা কারণ হলো এরা চুপচাপ বা খোলাখুলিভাবে টাকাকে নিন্দা করে। এরা ভাবে যে টাকার প্রতি ভালোবাসাই সমস্ত সমস্যার মূল কারণ। লোকেদের কাছে ধন সম্পদ না থাকার আরেকটা কারণ হলো কোনো না কোনো ভাবে এদের মধ্যে লুকিয়ে থাকা একটা অবচেতন ভাবনা আছে, যেটা হলো দরিদ্রতায় কিছু গুণ আছে। এই সাবকনসিয়াস ফিলিং এরা ছোট থেকে ডেভেলপ করছে, তাই এদের থিঙ্কিং প্যাটার্ন এমন হয়ে গেছে। তাই এই রকম থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করার জন্য অথর বলেন যে দরিদ্রতায় কোনো গুণ নেই। দরিদ্রতা হলো একরকম মেন্টাল ডিজিজ, অর্থাৎ মানসিক রোগ। যেমন আপনার শরীরে কোনো সমস্যা থাকলে আপনার ডক্টর দিয়ে চেক আপ করানো উচিত, ঠিক তেমনই আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনার ভিতরে টাকা নিয়ে কোনো সমস্যা আছে। তো এই সমস্যার একমাত্র সলিউশন হলো টাকা বা ধন সম্পদ নিয়ে আপনার যে লিমিটিং বিলিফগুলি আছে সেগুলিকে রিসেট করা। কারণ যদি আপনি ভাবেন টাকা খারাপ জিনিস, তাহলে টাকা আপনার কাছে কোনোদিনও আসবে না। ধরুন আপনার সঙ্গে কেউ দেখা করার জন্য আপনার বাড়িতে এসেছে, কিন্তু এবার আপনি তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাহলে কেনই বা সে বারবার আপনার সঙ্গে দেখা করতে আসবে? কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। অথর বলেন যে মানি ইজ আ ম্যাজিক্যাল থিংস। এটা যাত্রার কাছে আসে না,
টাকাই সমস্ত সমস্যার মূল কারণ। এইসব লিমিটিং বিলিফগুলিকে বাদ দিয়ে আমাদেরকে ভাবতে হবে যে মানি ইজ আ সিম্বল অফ এক্সচেঞ্জ, মানে টাকা হলো একটা বিনিময়ের মাধ্যম। অর্থাৎ টাকার বিনিময়ে আপনি যা ইচ্ছে তাই কিনতে পারেন, যেমন যে কোনো জিনিস কিনতে পারেন, লাক্সারিজ কিনতে পারেন, অন্য লোকেদের টাইম কিনতে পারেন, হ্যাপিনেস কিনতে পারেন ইত্যাদি আরো কত কি। আগেকার দিনে লোকেরা এক্সচেঞ্জের জন্য বাটার সিস্টেমকে ব্যবহার করত, অর্থাৎ কোনো জিনিসের পরিবর্তে অন্য কোনো জিনিস দিত, যেমন এক বস্তা চালের পরিবর্তে ছাগল দিত। অর্থাৎ এই বাটার সিস্টেমে একটা প্রবলেম ছিল। ধরুন আপনার পোশাকের প্রয়োজন আর আপনার কাছে গম আছে, তাহলে আপনার এমন এক লোককে খুঁজতে হবে যার কাছে পোশাক আছে অথচ তার গমের প্রয়োজন। এক্ষেত্রে সবসময় বিনিময় করা যেত না, তাই আগেকার দিনে এক্সচেঞ্জের সিম্বল হিসাবে সিসেল ব্যবহার করা হতো। আর তারপর আস্তে আস্তে টাকার আবিষ্কার হলো শুধুমাত্র বিনিময়ের কাজটা ভালোভাবে চালানোর জন্য। তাই কোনোভাবেই টাকাকে খারাপ বলা যাবে না, কারণ এটা শুধু একটা বিনিময়ের মাধ্যম। যেমন ইলেকট্রিসিটি আমাদের ঘরে আলো দেয়, কিন্তু যদি কেউ ইলেকট্রিসিটিকে স্পর্শ করে তাহলে তাকে মরতেও হতে পারে। তাই বলে আমরা ইলেকট্রিসিটিকে খারাপ বলতে পারি না, কারণ এটা সম্পূর্ণ আমাদের ব্যবহারের ওপর নির্ভর করে। পানি আমাদের পিপাসা মেটায়, কিন্তু অনেক সময় পানি ডুবিয়ে মারে, তাই আমরা পানিকে খারাপ বলতে পারি না। তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো জিনিসই ভালো বা খারাপ হয় না, ঠিক তেমনি টাকাও ভালো বা খারাপ নয়। তাই টাকাকে আমরা কিভাবে ব্যবহার করি সেটাই গুরুত্বপূর্ণ। লেসন নাম্বার 4, ব্যালেন্স ইজ ল অফ নেচার। প্রকৃতি ব্যালেন্স পছন্দ করে, মানে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে কানেক্টেড অ্যান্ড ডিপেন্ডেন্ট আছে, কারণ প্রকৃতি প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম অর হারমোনির ওপর কাজ করে যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে। তো এবার আপনি বলতে পারেন যে যদি প্রকৃতি ব্যালেন্স পছন্দ করে থাকে, তাহলে যারা কারোর সঙ্গে ফ্রড করে থাকে বা খারাপ কাজ করে টাকা ইনকাম করে তারা কেন খুশিতে থাকে বা কেন তাদের কাছে বেশি টাকা থাকে? আর অন্যদিকে আমরা দিনরাত মেহনত করে টাকা ইনকাম করার সত্ত্বেও আমাদের কাছে এত টাকার অভাব কেন? তো অথর এর উত্তরে বলেন, টাকা আমরা লোকেরাই বানিয়েছি, আর প্রকৃতি টাকার বদলে টাকা নেয় না। ফর এক্সাম্পল, যদি কোনো ব্যক্তি 10,000 টাকার কোনো প্রোডাক্ট ফ্রড করে অন্য কারোর কাছে যদি 1 লাখ টাকায় বিক্রি করে, তাহলে এর জন্য একটা ইমব্যালেন্স তৈরি হয়। তো এই ইমব্যালেন্সটাকে ঠিক করার জন্য প্রকৃতি অন্যরকম ভাবে ব্যালেন্স তৈরি করে, যেমন হেলথ খারাপ হওয়া, নিজের ফ্যামিলি মেম্বারের কাছে ধোকা খাওয়া, বা সারা জীবন ভয়ে ভয়ে কাটিয়ে দেওয়া, এই সব হতে থাকে। যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনি বাকি সব জিনিসগুলিকেও দেখুন, যেমন আপনিও আপনার ফ্যামিলি সব হেলথি আছেন, অথবা আপনার নিজের বাড়ি আছে, বা আপনার ভালো ভালো বন্ধু আছে। এই সব কিছুই ধনী হওয়ার সাইন। কারণ ধনবান শুধু সে নয় যার কাছে শুধু টাকা আছে, ধনবান তো সে যার কাছে টাকা থাকার সাথে সাথে সুস্থ শরীর, ভালো পরিবার ও মেন্টাল স্যাটিসফ্যাকশন, এই সব কিছুই আছে। সেই হচ্ছে অ্যাকচুয়াল ধনী লোক, কারণ তার জীবনে ব্যালেন্স আছে। লেসন নাম্বার 5, রিচেস্ট আর অফ দ্য মাইন্ড। যদি আমরা অ্যাথলিটস অ্যান্ড এন্টারটেনারদেরকে ছেড়ে দিয়ে বাদবাকি লোকেদেরকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে যারা ধনী হতে পেরেছে তারা তাদের মাইন্ডের জন্যই ধনী হতে পেরেছে। যেমন আপনি যদি কোনো ডাক্তারের কাছ থেকে তার ডিগ্রি চুরি করে নেন, তাহলে তার কোনো যায় আসবে না, কারণ সে বছরের পর বছর ধরে পড়াশোনা এবং প্র্যাকটিস করেই ডাক্তার হয়েছে। তাই ডাক্তারি করতে গেলে তার ডিগ্রির কোনো প্রয়োজন পড়বে না। মাইন্ডের শক্তিকে বোঝাতে গিয়ে অথর বলেন যে আপনি আপনার মাইন্ডকে যেমনভাবে ট্রেন করবেন, ঠিক তেমনই আপনার রিয়েল লাইফে ঘটবে। অর্থাৎ যদি আপনি সবসময় নেগেটিভ চিন্তা করেন, তাহলে আপনার রিয়েল লাইফে নেগেটিভ জিনিসই ঘটতে থাকবে। তাই অথর বলেন যে চেঞ্জ ওয়াটার ইনটু ওয়াইন। এখানে ওয়াটার বলতে আপনার মাইন্ডকে বোঝানো হয়েছে, আর ওয়াইন বলতে আপনার গোলসগুলিকে বোঝানো হয়েছে। তাই নিজের মাইন্ডকে নিজের গোলসগুলির জন্য তৈরি করুন, আর এর জন্য আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হবে, যেটার জন্য টাইম, এফর্ট অ্যান্ড কনসিস্টেন্ট প্র্যাকটিসের প্রয়োজন পড়বে। এবার এই সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার 5টি প্র্যাকটিক্যাল টেকনিককে দেখে নেওয়া যাক। সো টেকনিক নাম্বার 1, নো ইয়োর লিমিটিং বিলিফ। আমাদের নেগেটিভ থটসের ফলে নেগেটিভ বিলিফসের তৈরি হয়, আর এই নেগেটিভ বিলিফসগুলি আমাদের ধনী হওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। তাই আমাদেরকে নেগেটিভ বিলিফসগুলিকে চিনতে হবে। যেমন আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, তাই আমার কাছে কোনো রিসোর্সেস অ্যাভেলেবেল নেই যে আমি ধনী হতে পারবো। আমি অল্প পড়াশোনা করেছি, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই ইত্যাদি। তো এই সব নেগেটিভ বিলিফসগুলিকে একটা খাতায় লিখুন, আর সেটাকে পজিটিভ বিলিফে পরিবর্তন করার চেষ্টা করুন। যেমন আমি গরিব ঘরে জন্ম নিলেও আমার কাছে একটা সুযোগ আছে নিজের দমে ধনী হয়ে ওঠার, যেটা কোনো ধনী সন্তানদের কাছে নেই। টেকনিক নাম্বার 2, ভিজুয়ালাইজেশন।
নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার সবথেকে বেস্ট টেকনিক হলো ভিজুয়ালাইজেশন। এখানে আপনাকে আপনার ড্রিম লাইফ কেমন হবে সেটাকে প্রতিদিন ইমাজিন করতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর মাত্র 10 মিনিট আপনাকে আপনার ড্রিম লাইফ নিয়ে ভিজুয়ালাইজেশন করতে হবে, অর্থাৎ নিজেকে নিয়ে একটা মেন্টাল মুভি বানাতে হবে আর সেটাকে ফিল করতে হবে। এর ফলে আপনার মাইন্ড ডাইরেক্টলি প্রোগ্রাম হয়ে যায় আপনার ড্রিম লাইফ অ্যাচিভ করার জন্য। টেকনিক নাম্বার 3, অ্যাফার্মেশন। এটা একটা পজিটিভ স্টেটমেন্ট যেটা আপনি নিজেকে বারবার বলেন নিজেকে পজিটিভ রাখার জন্য। যেমন, আমি একজন সফল ব্যক্তি, আমি একটা কোটিপতি, আমি একজন সুস্থ সবল ব্যক্তি, আমি আমার সমস্ত ইচ্ছাগুলোকে পূরণ করি। এই ধরনের কিছু পজিটিভ স্টেটমেন্ট অ্যাফার্মেশন লিস্ট বানিয়ে আপনি প্রতিদিন নিজেকে বলতে পারেন। এটা করলে আপনার বিলিফ স্ট্রং হবে। টেকনিক নাম্বার 4, ইমোশনাল রিপ্রোগ্রামিং। কোনো ঘটনার সঙ্গে যখন আমাদের ইমোশন জুড়ে থাকে তখন সেই ঘটনাটাকে সারা জীবন মনে থাকে। যেমন, কোনো গরিব ছেলে মেয়ে নিজেকে তখনই গরিব মনে করে যখন সে ঠিকমতো খাবার পায় না, নিজের ইচ্ছাকে পূরণ করতে পারে না, ঠিকমতো এডুকেশন পায় না। এই ধরনের ঘটনা মাইন্ডের ওপরে খুব প্রেসার ক্রিয়েট করে। তাই এই টেকনিকটা আমাদের ইমোশনাল লেভেলকে রিপ্রোগ্রাম করতে বলে। এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন যাতে আপনি সেই নেগেটিভ ইমোশনগুলিকে ত্যাগ করে অন্য পজিটিভ ইমোশন গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনাকে আপনার থেকে ধনী ও সফল লোকেদের কমিউনিটিতে থাকতে হবে। এর মধ্য থেকে আপনি চাইলে কাউকে নিজের মেন্টর বানাতে পারেন যাতে আপনি নিজেকে তার মতো গড়ে তুলতে পারেন। আর এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি সফল লোকেদের বই পড়তে পারেন, যার থেকে আপনি জানতে পারবেন তারা কিভাবে সফল হয়েছে। এর ফলে আপনি নিজেকেও একটা সফল লোক হিসাবে ভিজুয়ালাইজ করতে পারবেন, যার ফলে আপনার মাইন্ড রিপ্রোগ্রাম হবে। টেকনিক নাম্বার 5, টেক অ্যাকশন। তো এতক্ষণে আপনি আপনার মাইন্ডকে রিপ্রোগ্রাম করে নিয়েছেন টাকাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য। তাই এবার আপনাকে আপনার গোলের জন্য আজ থেকেই অ্যাকশন নেওয়া, অর্থাৎ কাজ শুরু করতে হবে। ফর এক্সাম্পল, আপনি আজ থেকেই ইনভেস্টিং এর ব্যাপারে অল্প অল্প করে শিখতে শুরু করে দিয়েছেন। এর ফলে আপনার কনসিয়াস মাইন্ড ট্রেন হবে আর আপনি আস্তে আস্তে গোলের দিকে এগিয়ে যেতে থাকবেন। সো টেক অ্যাকশন টু অ্যাচিভ ইয়োর গোলস। তো আজকের এই ভিডিওতে আমরা ডক্টর জোসেফ মার্ফির লেখা হাউ টু অ্যাট্রাক্ট মানি বইটি থেকে টাকাকে কিভাবে নিজের দিকে আকর্ষণ করা যায় বা আমন্ত্রণ করা যায় সেই বিষয়ে শিখলাম। আর এই বিষয়ে যদি ডিটেলসে জানতে চান তাহলে এই বইটাকে অবশ্যই পড়ুন। সবশেষে, যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।